অভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করে ছাড় নয়। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের সরকারকে আলটিমেটাম। খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার মহামিলন। বৈষম্য নয়, সমতার ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানোর আলামত পায়নি তদন্ত কমিটি। দাবি বৈদ্যুতিক ত্রুটিতে আগুনের সূত্রপাত। যেই জায়গা থেকে লুজ কানেকশনের কারণে হয়েছে, যেটা আমরা ধরছি যে স্পার্কের কারণে, সেই জায়গার সেই ভিডিওটা আমরা পেয়েছি। সেটার একটা ভিডিও আমরা আশা করছি রিলিজ করতে পারবো। 15 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। ঐক্য বিনষ্টকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান আমিরের। নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। বর্ণিল আতশবাজিতে উদযাপন, দেশে দেশে নানা আয়োজন। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে আছে আমি তানজিয়া জুথি। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে ফ্যাসিবাদের দোসরদের রুখতে সবাইকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা। জুলাই অগাস্ট হত্যাকাণ্ডে আওয়ামী লীগের বিচার না করে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত। সকাল থেকে এভাবেই একের পর এক মিছিল নিয়ে আসতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। লক্ষ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি মার্চ ফর ইউনিটি। বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতিতে কর্মসূচি শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় শহীদ মিনার প্রাঙ্গণ। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ব্যানার নিয়ে যোগ দিয়েছে সমাবেশস্থলে। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক, আহত ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যুদ্ধ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। কর্মসূচিতে বক্তারা দাবি তোলেন বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। হুঁশিয়ারি দেন আগে সংস্কার পরে নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে বলতে চায় চাঁদাবাজি করে কারা, সাবধান হয়ে যান। বন্ধু রাষ্ট্রের নামে কেউ মাথার উপর উঠতে চাইলে তাকে নামানোর হুঁশিয়ারিও দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম। একই সাথে নতুন করে যারা সিন্ডিকেট করছে তাদের প্রতিও হুঁশিয়ারি দেন তিনি। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। সরকারি প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করতে হবে বলে জানান বক্তারা। বলেন আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। বৈষম্যহীন দেশে আর টেন্ডারবাজি চলবে না বলেও জানান বক্তারা। অতি দ্রুত ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন। যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে 24-এর বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের যত জায়গায় হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। সামনের দিনে সেই লড়াইয়ে আমরা একসাথে থাকবো। আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়বো। জানুয়ারির 15 তারিখের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র না ঘোষণা করা হলে ছাত্র জনতা আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। একই সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ কোনো ফ্যাসিস্ট নতুন করে মাথাছাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে নজর দেওয়ার আহ্বানও জানান বক্তারা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশে আর কোনো বৈষম্য নয়, সমতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সারা দেশ থেকে আসা ছাত্র জনতা।
৭২-এর সংবিধান বাংলাদেশের নয় বরং ভারত থেকে শেখ মুজিব আমদানি করেছে বলে মন্তব্য করেন তারা। দ্রুত সময়ের মধ্যে সংবিধান বাতিল করে ৭১ ও ২৪-এর চেতনায় নতুন সংবিধান চান তারা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন সাদ আহমেদ। মঙ্গলবার দুপুর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থল শহীদ মিনারে আসতে শুরু করে সারা দেশ থেকে আগত মুক্তিকামী জনতা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। যে বাংলাদেশ হবে সাধারণ মানুষের, যেই মানুষ হবে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠার একটা বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলের কাছে অনুরোধ জানাবো। মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সামনে ভালো কিছু আশা করতেছি, সংস্কার হবে ইনশাল্লাহ। এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের শাসকরা হবে এদেশের জনগণের সেবক। এ সময় ৭২-এর সংবিধান ভারত থেকে শেখ মুজিব আমদানি করেছে বলে মন্তব্য করে তারা। ৭২-এর সংবিধান একটা দলের বা একটা ফ্যাসিস্টের হয়ে যাচ্ছিল। ৭২-এর যে সংবিধান প্রণয়ন হচ্ছে, এই ৭২-এর সংবিধান আমরা মানি না। শেখ মুজিবুর রহমান সোজাসুজি দেশে না এসে সে দিল্লি থেকে এই সংবিধান আমদানি করেছিল। আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে যে এই সংবিধান আমরা চাই না। শিক্ষার্থীরা বলেন, জুলাই অভ্যুত্থানে তারা যে বৈষম্য বিরোধী স্বাধীন দেশের স্বপ্ন দেখেছেন তা অনেকাংশে বাস্তবায়ন হচ্ছে না। আগামী দিনে কোনো দখলদারি চলবে না, এক কথায় কোনো বৈষম্য থাকবে না, এখানে দানবতা থাকবে না, একমাত্র মানবতা প্রতিষ্ঠিত হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকার যে বিষয়টা আজকে আমরা সেই প্রত্যাশাটাই করছি এবং আমাদের সংগ্রাম চলবে, ইনশাল্লাহ চলবে। ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগ যেন কোনোভাবে পুনর্বাসিত না হয় তার নিশ্চয়তা চান তারা। ফ্যাসিবাদ আওয়ামী সরকার যাতে বাংলাদেশের আসার পরে তাদের যাতে সুষ্ঠু বিচার হয়। এদিকে বাগেরহাটে শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা ও সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানান ছাত্র জনতা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই নিয়ে আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সাদাত নিশাত। আমি নিশাতের সাথে যুক্ত হচ্ছে। নিশাত, কেমন আছেন? নিশাত, আপনি তো সারাদিনই শহীদ মিনার প্রাঙ্গণে ছিলেন। তো মার্চ ফর ইউনিটি ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র যারা আছেন, অর্থাৎ সারা দেশ থেকে যারা ছাত্র জনতা এসেছেন, অর্থাৎ তাদের প্রত্যাশা কি ছিল বা কি তারা জানালেন, এই বিষয়টা যদি আমাদের দর্শককে জানাতেন। জি, ধন্যবাদ আপনাকে। আজকে মূলত যে কর্মসূচি সেটি গত শনিবার ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ আজকের কর্মসূচিতে তারা যে বিষয়টি জানিয়েছে যে জুলাই অভ্যুত্থানের যে মূল ঘোষণাপত্র সেটি তারা পাঠ করবেন, কিন্তু পরবর্তীতে গতকালকে সেটি সরকার দায়িত্ব নেয়। তারা সরকারকে ধন্যবাদ জানিয়ে আজকে মার্চ ফর ইউনিটি তারা ঘোষণা করে এবং সেক্ষেত্রে কর্মসূচির জেরে আজকে সকাল থেকে আমরা দেখেছি পুরো বিকেল 3টায় তাদের কর্মসূচি শুরু হয়েছে এবং তার আগে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জেলা তাদের যে দায়িত্বরত যারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নেতৃত্বে যারা আছেন, তারা সবাই কিন্তু উপস্থিত হয়েছেন। সকাল থেকে একেবারে বিকেল পর্যন্ত আমরা দেখেছি কয়েক হাজার শিক্ষার্থীর উপস্থিতি সেখানে হয়েছে এবং তাদের যে মূল লক্ষ্য ছিল, অর্থাৎ সেই ক্ষেত্রে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কারণে হয়েছে, যে একটি নির্বাচনকে ঘিরেই শুধু এই আন্দোলন না, দেশকে পুনর্গঠন করার জন্য কিন্তু সেই আন্দোলনটা। এবং একই সাথে তারা বেশ কিছু দাবিও জানিয়েছিলেন। তাদের দাবির মধ্যে অন্যতম বেশিরভাগ ছিল যে জুলাই আগস্ট যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডে যাদের নেতৃত্ব হয়েছে তাদের বিচারের দাবি তারা করেছেন এবং এই ঘোষণাপত্রটি মূলত যেন আগামী 15 দিনের মধ্যেই ঘোষণা করা হয়। আমি একটু ইন্টারাপ্ট যদি করতে চাই যে এই যে আপনি যে বলছেন যে ঘোষণাপত্রটা দেয়া হলো, মানে ঘোষণাপত্র যে বলা হলো, এই ঘোষণাপত্রের জন্য সরকারকে আলটিমেটাম দেয়া হলো, সেখানে আসলে কি ধরনের বিষয়গুলো তুলে ধরেছে বা থাকছে, এই বিষয়টি আপনি সংক্ষেপে জানাবেন আমাদেরকে। আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান সমন্বয়ক যিনি, অর্থাৎ আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন যে জুলাই অভ্যুত্থান যে ঘোষণাপত্রটি সেটি যেন 15 দিনের মধ্যে জারি করা হয়। অর্থাৎ এর মধ্যে যে বিষয়গুলো, বিশেষ করে যে বিগত সরকারের আমলে যে নির্যাতন হয়েছে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং একই সাথে যে পুরনো যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, নতুন কোনো ফ্যাসিস্ট যেন সৃষ্টি না হয়। এখনো আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করে আজকে উল্লেখ করা হয়েছে এবং নতুন করে যেন কোনো ফ্যাসিস্টের জন্ম না হয় সেই বিষয়গুলোই কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে এবং এই সরকারের দায়িত্ব আসলে যে কারণে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব থেকে যেন সরকার সেই বিষয়গুলো তুলে ধরেন সেটি কিন্তু উল্লেখ করা হয়েছে এবং একই সাথে নির্বাচনের আগে তারা কিন্তু সংস্কারটা চাচ্ছে। অর্থাৎ যারা এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত তাদের যেমন বিচারের দাবি তুলেছেন এবং একই সাথে
সাথে আগামী নির্বাচনের যে সরকার আসবে তারা যেন যে সংবিধান, সেই সংবিধানের বেশ কিছু বিষয় ব্যাখ্যা তারা করেছেন এবং নতুন করে যে সংবিধান তৈরি হবে সে যেন গণতান্ত্রিক বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কথা বলে এমন একটি সংবিধান তারা কিন্তু চেয়েছেন এবং এই দাবি কিন্তু তারা তুলেছেন এবং সেক্ষেত্রে যেন আগামী বাংলাদেশ সেই হিসেবে চলে সেই বিষয়ে তারা আমাদের তুলেছেন। প্রত্যাশা থাকবে সেই রকম। নিশাত, জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের দর্শককে অনেক কিছু জানাতে পারলাম, ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদাত নিশাত। অন্যান্য প্রসঙ্গে যাচ্ছি। বিদ্যুতের দুর্বল সংযোগের জন্যই সচিবালয়ে আগুন লেগেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটি। বুয়েটের যন্ত্র কৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদ হেলালি সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জানান, আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি, মেলেনি নাশকতার কোনো আলামত। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। গেল 26 ডিসেম্বর বুধবার দিবাগত রাত 2টার দিকে সচিবালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি করে সরকার। নিয়ম অনুযায়ী একটা তারের জোড়াটা হওয়া উচিত জাংশন টু জাংশন, কিন্তু আমরা মাঝখানে 2টা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দিই। এটা একটা অনিয়ম। প্রত্যেকটা বড় বড় প্রতিষ্ঠানে রেগুলার একটা চেক লিস্ট তৈরি করে এগুলো চেক করা উচিত, চেক করা দরকার, কিন্তু আমাদের সরকারি ব্যক্তিগত জীবনে আমরা এগুলো করি না, আমরা ভুলে যাই। এখান থেকে উৎপত্তি, এখান থেকে বুয়েটের বিশেষজ্ঞ দল এবং ফায়ারের থেকে কিছু কতগুলো টেস্ট সাজেস্ট করা হয়েছে। কিছু টেস্ট অলরেডি আর্মি ল্যাবে চলছে, আর কিছু আমরা সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া পাঠাবো যাতে এগুলো আসে। নতুন বছর বরণ ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। আইন শৃঙ্খলা রক্ষায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও করা হবে নজরদারি। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। এ সময় পরিবেশ মন্ত্রণালয় থেকে জানানো হয়, দুর্ঘটনা এড়াতে পটকা, আতশবাজি ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। মাঠে কাজ করছে মোবাইল কোর্ট। শিউলি রায় রিপোর্ট। এবার ভিন্ন প্রেক্ষাপটে বরণ করা হচ্ছে ইংরেজি বর্ষ 2025। 31st নাইট ও নববর্ষ ঘিরে বিশেষ নিরাপত্তা নিশ্চিতে 11 দফার নির্দেশনা দিয়েছে ডিএমপি। এভাবে কিন্তু ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষেধ করা হয়েছে বলেও জানায় ডিএমপি। মোতায়েন থাকবে অতিরিক্ত 3000 পুলিশ। আর পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যার পর মাঠে নামবে মোবাইল কোর্ট। সেলিব্রেশনটাকে কোনোভাবে ডিসকারেজ করা নয়, বাট দ্যাট শুড বি উইদিন সাম কন্ট্রোলিং পয়েন্টস, এবং সেখানে আমাদের যে বিষয়গুলো থাকবে শব্দ দূষণটা যাতে ওইভাবে একেবারে পর্যন্ত না হয়, মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে না যায়। ছোট ছোট স্বরে গান শুনলেন সেটা করা হলো, কিন্তু একেবারেই পটকা ফোটানো, উচ্চ স্বরে সাউন্ড বক্স, এটাই আর কি আমাদের মূল বিষয়টা। পুরো ঢাকা শহরে ডিপ্লয়মেন্ট একটা রেগুলার ডিপ্লয়মেন্ট থাকে। এর বাইরে অতিরিক্ত আমরা আজকে শুধু 31st নাইট উপলক্ষে 3000 ডিপ্লয়মেন্ট দিয়েছি। এই সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানান, নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই। আমাদের কাছে এখন পর্যন্ত যে ইন্টেলিজেন্স, এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। আপনাদের মাধ্যমে আমি সবার সহযোগিতা চাই, আপনাদেরও সহযোগিতা চাই। আমি যে অনুরোধ ঢাকাবাসীর নিকট করছি, সেই একই অনুরোধ আপনারাও করেন যে ঢাকাবাসী দয়া করে আপনারা এই যে আহ্বান, এটাতে সাড়া দিন এবং আমরা আসেন সবাই মিলে, সকলকে সহযোগিতা করে আমরা সবাই মিলে ভালো থাকি। সংবাদ সম্মেলনে জানানো হয়, হাতিরঝিলে সন্ধ্যার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। আবাসিক হোটেলে সীমিত পরিসরে করা যাবে অনুষ্ঠান। 21 পয়েন্টে থাকবে চেকপোস্ট, মানতে হবে ট্রাফিক নির্দেশনা। ঘাটতি নেই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। নতুন বছরকে স্বাগত জানাতে পটুয়াখালীর কুয়াকাটায় উচ্ছ্বাস করছে পর্যটকরা। এবছর সরকারিভাবে তেমন কোনো উদ্যোগ না থাকলেও হোটেল মোটেলগুলো নিজ উদ্যোগেই নিয়েছে নানা আয়োজন। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েদ ইব্রাহিম। সায়েদ, নতুন বছরকে আসলে পর্যটকরা কেমন উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা উদযাপন করছেন বা তাদের পরিকল্পনা কেমন দেখছেন, সেই চিত্রটা যদি আমাদেরকে তুলে ধরতেন আমাদের সামনে।
ধন্যবাদ। যেমনটি আপনি বলেছিলেন, আসলে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এবছর কিন্তু পটুয়াখালী কুয়াকাটায় সরকারিভাবে তেমন কোনো আয়োজন করা হয়নি। এর ব্যতিক্রম ঘটিয়েছে যে হোটেল গুলো আছে তারা কিন্তু নিজস্ব উদ্যোগে তাদের হোটেলগুলোকে তারা সাজিয়েছেন। আমি এখন আছি পটুয়াখালীর কুয়াকাটা 5 স্টার মানে যে হোটেল শিকদার রিসোর্টে। সেখানে আপনাকে যদি একটু দেখাই তাহলে দেখবেন যে তাদের কিন্তু একটা আয়োজন তারা নিজস্বভাবে করেছেন এবং এখানে অনেক দর্শক আছে যারা আজকে সারা রাত তাদের আনন্দ হই হুল্লোড়ে মেতে থাকবেন। এবং এছাড়াও কিন্তু এখানে যারা আয়োজক আছেন তারাও কিন্তু খুশি যে অন্ততপক্ষে তাদের যে গেস্ট যারা এখানে আসে টুরিস্ট তাদেরকে তারা কিন্তু বিনোদন দেওয়ার জন্য সব প্রকার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এবং তারা একটা জিনিস বলতেছেন, তাদের যে গেস্ট এখানে আছেন তারা যেন কোনো মতেই যেন বিমুখ না হয় এবং তারা যেন সবসময় যেন এই শিকদার রিসোর্টে আসার জন্য যেন একটা বায়না থাকেন তাদের ভিতরে এবং তারা সবসময় থাকেন তাদের যে গেস্ট থাকে তাদেরকে তারা অন্ততপক্ষে যে একটা আনন্দ দেওয়ার জন্য তারাই থাকেন। আমি একটু কথা বলবো এই মুহূর্তে যে শিকদার রিসোর্টের যে জিএম তার কাছ থেকে শুনবো আসলে আপনাদের আয়োজনটা কেন এত ব্যতিক্রম ভাবে আপনারা করেন সবসময়। আমরা প্রতি বছরই চেষ্টা করি যে একটু ব্যতিক্রম কিছু করার জন্য। এই বছরে আসলে সেটার ব্যতিক্রম কিছু না, আমরা আসলে ভালো কিছু করার চেষ্টা করতেছি। যদিও দেশের এই পর্যক্ষণে যে এখন অনেক কিছু করার নিষেধ, তারপর আমরা চাচ্ছি যে ইন্টারনালি গেস্টকে পর্যটকদের এন্টারটেনমেন্ট করার জন্য, তো সেই সুবাদই আজকে আসলে এইটা করা। আর বিগত বছরে সবকিছু ধুয়ে ফেলার জন্যই আসলে আমরা আজকে এই অনুষ্ঠান করা আর কি। ধন্যবাদ আপনাকে। আরেকজন যে পর্যটক আছে আমরা তার কাছ থেকে শুনবো আসলে আপনি যে আসছেন কেমন লাগতেছে আপনার। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি ঢাকা থেকে এসেছি এন্ড কুয়াকাটা আমার ভালো লাগে বিকজ কুয়াকাটা অনেক ঠান্ডা, অনেক কুল। মানে এখানে কক্সবাজারের মতো অনেক হই হুল্লোড় নেই, অনেক কোলাহল নেই, খুব ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে টাইমটা স্পেন্ড করা যায়। স্পেশালি 31st নাইট মানেই আমরা একটু বুঝি শৃঙ্খলতা, এখানে সেটা নেই এবং খুব সুন্দরভাবে শিকদার রিসোর্ট যেটা অ্যারেঞ্জ করেছে, ইটস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড আজকে যে সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা অ্যারেঞ্জ করেছে, আই হোপ দ্যাট উইল বি ভেরি নাইস টু এনজয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে থ্যাংক ইউ। শুনলেন যে দর্শকদের কথা, আসলে তারা খুবই আনন্দিত এবং উৎসাহিত এবং এই জন্য এই ছিল পটুয়াখালী কুয়াকাটা শিকদার রিসোর্ট থেকে আমার কাছে এখনকার মতো সর্বশেষ তথ্য। ধন্যবাদ। সাইদ ইব্রাহিম যুক্ত ছিলেন কুয়াকাটা থেকে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মঙ্গলবার কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এখন চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। বাদ দেয়া হবে মৃত ব্যক্তি ও রোহিঙ্গাদের। নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে সিসি জানান, সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে এটা করি নাই, আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকেই প্রস্তুতি নিচ্ছি। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। নোবেল জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ঢাকার বাড়িধারায় মার্কিন দূতাবাসে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সেখানে দূতাবাসের শোক বইয়ে একটি বার্তা লেখেন ইউনূস। দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্চ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। এ সময় প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং জর্জিয়ায় কার্টারের বাড়িতে যাওয়ার কথা উল্লেখ করেন। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঢাকায় ভারতীয় হাই কমিশনে গিয়ে দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানান। ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা মঙ্গলবার বেলা 11:30টায় রাজধানীর বাড়িধারায় ভারতীয় হাই কমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানান, ডক্টর ইউনূস দীর্ঘদিনের বন্ধু মনমোহন সিং এর সঙ্গে তার স্মৃতিচারণ করেন। ভারতীয় হাই কমিশনে খোলা শোক বইয়ে শোক বার্তাও লিখেছেন মোহাম্মদ ইউনূস।
15 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছে ইসলামী ছাত্র শিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনে অংশ নেয় দেশ বিদেশের বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। এই সময় জাতীয় ঐক্য নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান জামায়াত আমির। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মঙ্গলবার সকাল 8:30টায় সততা, দক্ষতা, দেশপ্রেম স্লোগানে শুরু হয় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। নির্ধারিত সময়ের আগেই প্যান্ডেলে অবস্থান নেয় সারা দেশ থেকে আসা শিবিরের 6,500 সদস্য। দীর্ঘ 15 বছর পর উন্মুক্তভাবে এমন আয়োজনে খুশি শিবির নেতারা। সম্মেলন উদ্বোধন করেন রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আলী রায়হানের বাবা। অংশ নেয় দেশের বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। মালয়েশিয়া, তুরস্ক, মিশর, ফিলিস্তিন সহ বিভিন্ন দেশের ছাত্র সংগঠনের নেতারাও এতে অংশ নেয়। ফিলিস্তিনের মুক্তি ও ইসলামী সমাজ বিনির্মাণে তরুণদের মধ্যে যোগসূত্র জোরদারের তাগিদ দেন ছাত্র নেতারা। তাজাল্লা যুলমু ফিহা ইল্লা আন্নাহা হাইয়াতুন সাতানহাদু মিন জাদীদ। Alhamdulillah, we are very close relationship with them. We were together. We share our event and program. ভারতের আধিপত্য মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে এক হওয়ার আহ্বান জানান বক্তারা। বর্তমান প্রজন্ম ততটুকু বিবেকবোধ সম্পন্ন বলেই এই ফ্যাসিস্ট খুনিকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের নেতা কর্মীদের মধ্যে যেই বিভেদ সৃষ্টি করার জন্য, যেই দেয়াল সৃষ্টি করার জন্য অপতৎপরতা চলছে, এটাকে অতি দ্রুত বন্ধ করতে হবে বন্ধুরা। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং 24-এর অভ্যুত্থান রক্ষার জন্য আমরা লক্ষ লক্ষ তরুণ তরুণী শহীদের তামান্না নিয়ে অপেক্ষা করছি। শিবির সভাপতি বলেন, গেল 15 বছর শিবির নির্মূলে চেষ্টা চালায় আওয়ামী লীগ, কিন্তু জুলুম নিপীড়ন করে কোনো আদর্শিক শক্তিকে নিশ্চিহ্ন করা যায় না। সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটু থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। বক্তব্য রাখেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারাও। এ সময় ঐক্য দৃঢ় করার আহ্বান জানান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় ঐক্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, জাতীয় ঐক্যের কোনো ক্ষতি হয়, এই ধরনের সকল হঠকারী আচরণ থেকে সংশ্লিষ্ট সকলকে আমরা বিরত থাকার জন্য আহ্বান জানাবো। দক্ষ নাগরিক তৈরিতে আরও মনোযোগী হওয়ার আহ্বানও জানান জামায়াত আমির। সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ভারতের হুঙ্কারে পাল্টা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় পিছুপা হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে, কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। এ সময় সেন্ট মার্টিনের নিরাপদ যাত্রায় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান উপদেষ্টা। সীমান্তবর্তী কর্তৃপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকা রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না বলে আমি দৃঢ় বিশ্বাস রাখি। আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদেরকে হতাশ ও নিরাশ করবে না। বাণিজ্য মেলায় প্রথমবারের মতো টিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অনলাইন বিভিন্ন ক্যাটাগরি স্টল, প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া মেলায় ক্রেতা দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসেস পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। বাংলাদেশ ব্যতীত 7টি দেশের মোট 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে। এখানকার যারা পার্টিসিপেন্ট ওনারা ইনফ্যাক্ট একটা লোকাল ইন্ডাস্ট্রি ফোকাস হয়ে গিয়েছে। সো এটার নামও সম্ভবত 2-1 বার পরিবর্তন হয়েছে, বাণিজ্য মেলা, আন্তর্জাতিক বাণিজ্য মেলা, শুধু বাণিজ্য মেলা।
সো আমার ধারণা আস্তে আস্তে এটা রূপান্তরিত। নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য দেশে বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এরই একটি অংশ হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিনি ল্যাবরেটরি। এর মাধ্যমে নিরাপদ খাদ্যের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিনি ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, আমি আশা করি নিরাপদ খাদ্য যাতে সবাই পায়, খাদ্যের জন্য যাতে কারো স্বাস্থ্যগত সমস্যা না হয়, এই ল্যাবরেটরি ব্যবহারের মাধ্যমেও আমরা আরও নজর দিতে পারবো। নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেন খাদ্য উপদেষ্টা। তিনি বলেন, সংশ্লিষ্ট সকলকে নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য সচেষ্ট হতে হবে। এর আগে খাদ্য উপদেষ্টা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া, খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান প্রমুখ। বিভিন্ন ধরনের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে, এটাতে একটা অংশ এই ল্যাবরেটরি। আমি আশা করছি এই ল্যাবরেটরির মাধ্যমে গ্রাজুয়ালি আমরা এই নিরাপদ খাদ্যের ব্যাপারটাতে আমাদের যে কার্যক্রম যেটা আছে সেটা সম্প্রসারিত করতে পারবো এবং মানুষ যাতে নিরাপদ খাদ্য খেতে পারে, ক্রমান্বয়ে তাদের যাতে খাদ্যের জন্য যাতে স্বাস্থ্যগত সমস্যা না হয় সেদিকে আমরা নজর দিতে পারবো।